বন্ধুদের নমস্কার। আমি সুপ্রীতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কয়েকটা কথা বলবো। আপনারা জানেন যে আমি মূলত উদ্বাস্তুদের নাগরিকত্বের উপরে ভিডিওগুলো করে থাকি, কিন্তু আমি এখন যে ভিডিওটা করব এটা একটু অন্যরকম। আমি উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে যুক্ত হই 2003 সালে, কিন্তু তার অনেক আগে একেবারে 1980 বা 79-80 সাল থেকে আমি ভারতবর্ষে যে দলিত আন্দোলন, এসসি এসটি ওবিসিদের যে মুভমেন্ট, এইটার সাথে যুক্ত ছিলাম এবং মূলত কর্মচারী আন্দোলনের সাথে যুক্ত হওয়ার ফলেই আম্বেদকরকে জানতে পারি এবং তারপর এই দলিত আন্দোলনের সাথে আমি যুক্ত। তারই ধারাবাহিকতায় আমি এই উদ্বাস্তু আন্দোলনের সাথে পরবর্তীকালে জড়িত হই, যে কারণে আমি আজকে যে ভিডিওটা করব এইটা একটা দলিত আন্দোলনের একটা বিশেষ বিষয় বলে আমার মনে হয়েছে। আমি গত 2-3 দিন আগে দমদমে একটা ঘরোয়া সভায় গিয়েছিলাম। সেখানে আমার এক বন্ধু কাম ভাই দীনেশ বিশ্বাস বলে একজন মেন লাইনে থাকেন, তিনি একটা লিফলেট দিয়েছিলেন। আপনারা লিফলেটটা দেখুন, এইটা সেই লিফলেটটা করেছে মূল নিবাসী বহুজন ঐক্য মঞ্চ। দীনেশ তার সঙ্গেই যুক্ত, তাদের প্রচারের জন্যে আমাকে লিফলেটটা দিয়েছেন। আমিও আপনাদের সামনে লিফলেটটা দেখিয়ে দিলাম, তাতে তাদের যদি কিছু প্রচার হয় হোক। কিন্তু এখানে এই যে মূল নিবাসী শব্দ এবং তাদের পক্ষ থেকে এই যে লিফলেট, এই লিফলেটটায় প্রথম যে দুটো লাইন সেটা এরকম: মূল নিবাসী বহুজন ঐক্যমঞ্চ একটি সামাজিক সংগঠন। মূল নিবাসী বলতে মানে মূল নিবাসীর সংজ্ঞা দিয়েছে। মূল নিবাসী বলতে আমরা আদি ভারতীয় অধিবাসীগণের জনপ্রবাহকে বুঝি। মূল নিবাসী বলতে আমরা আদি ভারতীয় অধিবাসীদের জনপ্রবাহকে বুঝি বা বোঝাচ্ছি। বর্তমানে সাংবিধানিকভাবে যাদের পরিচিতি তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর বর্গ এবং এই শ্রেণীগুলি থেকে ধর্মান্তরিত জনগোষ্ঠী, মানে মূলত মুসলমান, খ্রিস্টান, তারা তো প্রায় 95-90% এই নিম্নবর্গীয় মানুষ থেকেই ধর্মান্তরিত। ফলে এই কোটাটা নিয়ে বলা যেতে পারে এসসি এসটি ওবিসি মাইনরিটিস, ভারতের এই কোটাটাই হচ্ছে তাদের ভাষায় মূল নিবাসী। আমার এই মূল নিবাসী শব্দটা নিয়ে কিছু কথা বলার আছে। এই মূল নিবাসী শব্দ নিয়ে কোনো কথা বলার প্রয়োজন হতো না যদি না তারা একই সাথে ডক্টর আম্বেদকরের নামে জয়ধ্বনি না দিতেন। তারা আম্বেদকরের মতবাদ হিসেবেই, মতবাদের মৌলিক জায়গা হিসেবেই তারা মূল নিবাসীটাকে ব্যবহার করার চেষ্টা করেন। এই কারণে আমার দুটো কথা বলার। আমি এই কথাগুলো বলবো
আপনি বুঝতে পারছেন যে এই কথাগুলোর সাথে ভারতের যে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, মানে এই যে জনগোষ্ঠীগুলোর আদি, কোত্থেকে তারা এলো, তারা কারা, এই সব বিষয়গুলো জড়িত, এবং সেইখান থেকেই তারা এই মূল নিবাসী শব্দটাকে এনেছে। তারা বলছে কিছু মানুষ মূল নিবাসী, কিছু মানুষ বহিরাগত, এবং তাদের আন্দোলনে একটা মূল কন্ট্রাডিকশন হলো এই মূল নিবাসী বনাম বহিরাগত। তারা এই বহিরাগত বলতে বলছেন আর্যদের, এবং সেটাকে আরও স্পেসিফিক করতে গিয়ে তারা বলছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এই সব জনগোষ্ঠী। এইটা হচ্ছে তাদের বক্তব্যের একটা মৌলিক জায়গা, এবং এর সঙ্গে তারা আম্বেদকরকে যুক্ত করে ফেলছেন। ফলে আম্বেদকর কি বলেছেন, এবং এই যে মানুষের বিভিন্ন গোষ্ঠীর যে প্রবাহ ভারতে, এইটা সম্পর্কেও একটু বোঝা দরকার। এবং এইটা সম্পর্কে আপনারা জানেন, আগে মূলত ওই নৃতত্ত্ববিদ যারা মাথার মাপ, নাকের মাপ ইত্যাদি ইত্যাদি, মাথার খুলির মাপ, এইসব নিয়ে এই জনগোষ্ঠীগত সাদৃশ্য, বৈসাদৃশ্য, এইগুলো তারা বলতেন। এইটা ছিল এইগুলো বিভক্তিকরণের বা সংযুক্তিকরণের মূল জায়গা। আপনারা যারা বিজ্ঞানের খবর রাখেন তারা জানেন যে এই যে বিষয় নৃতাত্ত্বিক গবেষণা, এইটা আরও অনেকটা এগিয়ে গেছে। আমাদের দেশে শুধু তা নয়, গোটা পৃথিবীতে আরও অনেকটা এগিয়ে গেছে, এবং সেইটাকে বলছে জিন তত্ত্ব। জিন নির্ধারণ করে বৈজ্ঞানিকরা বলছেন মানুষের পূর্বপুরুষ, আদি ইত্যাদি ইত্যাদি সমস্তটাই তারা বলছেন। এবং এখনো অবধি যেটা বলা হচ্ছে সেটা হলো আগের যে সমস্ত পদ্ধতি ছিল তার থেকে এই যে জিনের গবেষণা, জিন তত্ত্ব যেটা, এইটা অনেক বেশি সঠিক, অনেক বেশি সঠিক বলে ধরে নেওয়া যায়। এইটাই বেশি বিজ্ঞান ভিত্তিক, এটা বলছেন। এটা আমি বলছি তা না, গোটা পৃথিবী আজকে সে একই কথা বলছে। এবং এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে বিষয়টা বিজ্ঞানের বিষয় এবং একটা খুব জটিল বিষয়। এই জটিল বিষয়টা শুধু আমার কাছে তা না, আপনাদের কাছেও জটিল বিষয়। খুব অল্প মানুষ এই বিষয়টা খুব ভালোভাবে বোঝেন, মানে সেটা কোনো শতাংশে আসে না এরকম মানুষ। একটা ধারণা পাওয়ার জন্যে, মোটামুটি এই সম্পর্কে একটা ধারণা পাওয়ার জন্যে আমরা যারা বাঙালি, ভালো ইংরেজি জানি না, আমার মতো যারা যারা খুব ভালো ইংরেজি বুঝি না, আর এই বিজ্ঞানের ব্যাপার বুঝতে পারছেন, ইংরেজিতে বুঝতে গেলে আরও জটিল হয়ে যায়, তাদের জন্য বলছি, আমিও সেখান থেকে খানিকটা জেনেছি। সেটা হলো বাংলাতে দুটো বই পাবেন। একটা বই হলো এইটা, দেখেন, এই একটা বই বাংলাতে বেরিয়েছে, বইটার নাম হচ্ছে আদি ভারতীয়, লিখেছেন টনি জোসেফ। খুব ছোট বই না, বেশ বড় বই, 215-16 পাতার বই এটা। এই যে আদি ভারতীয় বইটা, আপনারা এটা একটু পড়ুন। পড়লে আমি যেটা বলবো সেটাতে একটা ধারণা দেব, আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। এবং এই যে মূল নিবাসী বলে যেটা বলা হচ্ছে, সেটা সঠিক না বেঠিক বা কি ঠিক, এইটা অনেকটা ধারণা আপনারা করতে পারবেন। বাংলায় আরেকটা বইও বেরিয়েছে, এই বইটাও আপনারা পড়তে পারেন। এই বইটা হলো, এই দেখেন, এইটা দেখতে পাচ্ছেন, এই বইটার নাম হলো
প্রাগ ইতিহাস, ভারতবর্ষের পারিজান ও জাতিগোষ্ঠী গঠন, এটা আরেকটা বই। আমি এখনো অবধি কলেজ স্ট্রিট খোঁজাখুঁজি করে এই বিষয়ের উপর বাংলায় এই দুটো বই পেয়েছি। এ বইটাও বড়, এ বইটাও 256 পাতার বই। আপনারা এই দুটো বই যদি পড়েন তাহলে সারা পৃথিবীতে এবং ভারতে এই জনগোষ্ঠীর আদিম উৎপত্তি এবং তার যে আস্তে আস্তে তার বিকাশ, ছড়িয়ে পড়া, কারা কোত্থেকে এলেন, কোথায় গেলেন, কোথায় বসবাস করেন, বা এই যে মানব প্রজাতি, আধুনিক মানব প্রজাতি আমরা যারা, তারা তার আগের যে প্রজাতিগুলো ছিল তারা কারা, এই সব বিষয়গুলো এই বই দুটো পড়লে আপনারা জানতে পারবেন। আমরা ভারতীয়রা কোত্থেকে এলাম ইত্যাদি ইত্যাদি সবই পাবেন। এখন বই দুটো বুঝতে পারছেন বেশ বড়। আমি বিষয়টা নিয়ে আমার মনে হয়েছিল যে মানুষের জানা প্রয়োজন, যে কারণে আমি একটা চেষ্টা করেছিলাম যে বই দুটোর যেটা আমার মতো মানুষের পক্ষে, যারা একটা সাধারণ ধারণা তৈরি করতে চান কিন্তু ধারণাটা যাতে সঠিক হয়, সেই জন্য আমি একটা বই করেছি। এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ওই দুটো বই কনসাল্ট করে, বই পড়ে তার সারমর্ম নিয়ে আমি এই বইটা করেছি। বইটার নাম মূল নিবাসী বনাম জিনতত্ত্ব। মূল নিবাসী বনাম জিনতত্ত্ব মানে মূল নিবাসীরা যা বলছেন আর আসলে জিনতত্ত্ব কি বলছেন, তার মধ্যে বিরোধটা আসলে কোনো সামঞ্জস্য নেই। বিরোধটাই আমি এখানে বলার চেষ্টা করেছি। বইটা ছোট, বইটা মাত্র 32 পৃষ্ঠার বই। এ বইটাও আপনারা চাইলে বাজারে পাবেন, কলেজ স্ট্রিটও পাবেন, পড়ে দেখতে পারেন। বইটা লোকে পড়ছেন। এটা সেকেন্ড এডিশন। প্রথমে 5000 কপি করেছিলাম, এটা সেকেন্ড এডিশনটাও বেরিয়েছে। এই যে বিষয়, এই বিষয়ে ভারতের বৈজ্ঞানিকরা এবং পৃথিবীর সব বৈজ্ঞানিকরা মিলে সিদ্ধান্তে এসেছেন, এক কথায় আমি আপনাদের বলে দিই, সেটা হলো ভারতবর্ষে কেউ মূল নিবাসী নয়, সবাই বহিরাগত। ভারতবর্ষে কেউ মূল নিবাসী নয়, সবাই বহিরাগত, একটা সাধারণ কথা। আর দ্বিতীয় কথা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ভারতবর্ষের যত বর্ণগোষ্ঠী, ধর্মগোষ্ঠী, ভাষাগোষ্ঠী, এই গোষ্ঠীগুলো মিশ্রিত। মানে ওই যে এক রক্ত, রক্তের বিশুদ্ধতা, এই ব্যাপারটা নেই। আমি একটা মানুষের কথা বলছি না, একটা গোষ্ঠীর মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন ধারা থেকে এসেছেন, তারা মিলেমিশে একটা গোষ্ঠী করেছে। মানে একটা গোষ্ঠী মানে একই ধারা, একজন থেকে এসেছে এরকম নয়। মানে একটা গোষ্ঠী মানে তারা মূল নিবাসী, অন্য একটা গোষ্ঠী বহিরাগত, এটা হবে না, এটা হয় না। মানে অন্তত বিজ্ঞানীরা বলছেন যে প্রত্যেকটা গোষ্ঠী মিশ্রিত, নানান রকম। এই গোষ্ঠীর যে জিন ওই গোষ্ঠীতে রয়েছে, ওই গোষ্ঠীর যে জিন এই গোষ্ঠীর বহু মানুষের মধ্যে রয়েছে। এইটা হচ্ছে ভারতবর্ষের আজ পর্যন্ত এই সম্পর্কে গবেষণার ফসল। তাহলে মূল নিবাসী বনাম বহিরাগত এইটা কিন্তু আর হয় না। যারা মূল নিবাসী এসসি এসটি, তার মধ্যেও অন্য ওই যে ব্রাহ্মণ, রাজপুত, তাদের যে জিন, তাও এখানে একটা ভালো সংখ্যায় রয়েছে। আবার তফসিলিদের, আদিবাসীদের যে জিন, সেইটা আবার ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের মধ্যেও বহু মানুষের মধ্যে এই জিন তারা বহন করছেন। মানে অরিজিন হচ্ছে, এখন তারা ব্রাহ্মণ ক্ষত্রিয়, কিন্তু অরিজিন হচ্ছে আদিবাসী, তফসিলি। এইটা হচ্ছে এই গবেষণার আজ পর্যন্ত ফলাফল। আমি
এটা বলছি, কথাটা আর শুরুতে একটু বলে নিই, সেটা হচ্ছে আম্বেদকর কি বলেছেন। আপনারা বুঝতেই পারছেন যে আম্বেদকর যখন এই সম্পর্কে কিছু বলেছেন, তখন কিন্তু তিনি ডিএনএ টেস্টের ফলাফল জেনে বলেননি, কারণ ডিএনএ টেস্টের ব্যাপারটা তখন আসেনি। ডিএনএ টেস্ট শুরু হয় ধরুন এই 1980 এরকম সময় থেকে শুরু হয়, 2000 সাল পর্যন্ত তার তেমন কোনো ডেভেলপমেন্ট হয়নি। একটা প্রাথমিক কাজ হয় 2000 সালের পরে, মানে 2000 থেকে 2020 বা 2025 পর্যন্ত এটা একটা উল্লঙ্ঘন হয়েছে, একটা সাংঘাতিক একটা অ্যাচিভমেন্ট হয়েছে। আম্বেদকরের সেটা জানার কথা ছিল না। আম্বেদকর মূলত ওই যে নৃতাত্ত্বিক এবং অন্যান্য বিভিন্ন ঐতিহাসিক তারা যে সমস্ত গবেষণার ফলাফল প্রকাশ করেছেন, আম্বেদকর তো নিজে এই বিষয়ের গবেষক ছিলেন না, তারা যে সমস্ত ফলাফল দেশের বিদেশের গবেষকরা যেটা পেয়েছেন, সেইটাকে নিজে পড়ে আত্মস্থ করে নিজের একটা মত তিনি ব্যক্ত করেছেন। ফলে আম্বেদকরের এই মত সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু আমি যদি আম্বেদকরবাদী হই, আমি যদি আম্বেদকরের ফলোয়ার বলে নিজেকে দাবি করি, তাহলে মোটা দাগে কিছু কিছু প্রশ্নের দ্বিমত হবে না, এরকম কথা বলছে না, কিন্তু মোটামুটি সাধারণভাবে আমরা বলতে পারি আম্বেদকরকে আমরা সঠিক বলেই মনে করি। তো সে আম্বেদকর কি বলেছেন সেইটা আপনাদের একটুখানি বলি। আর এর মধ্যে একটা কথা বলি যে সারা পৃথিবী কিন্তু এই জিন তত্ত্বের যিনি নায়ক, পিতা, সে কিন্তু ডেভিড রাইক বলে একজনকে স্বীকার করেন। তিনি আসলে এই বিষয়টায়, এই গোটা যে গবেষণাগুলো হয়েছে, একটা দীর্ঘ সময় জুড়ে তিনি সেটাতে নেতৃত্ব করেছেন। আম্বেদকর বলছেন যে, আমি আম্বেদকরের ভাষাতে আপনাদের কথা বলি, দুই চারটে কথা বলি, তা না হলে কেউ তো মানবেন না। আম্বেদকরের ভাষা মানে আমি আম্বেদকরের বইয়ের উল্লেখ করে বলি। আম্বেদকরের রচনা সম্ভার, খণ্ড হচ্ছে 7, এটা ভারত সরকার এটা পাবলিশ করেছে, বিজেপির আমলে না, অনেক আগে। সেই বইয়ের 144-45 পৃষ্ঠায় বলছেন, আম্বেদকর এরকম বলেছেন, গোষ্ঠী জীবনের প্রয়োজনীয়তার জন্য ব্যক্তির দৈহিক ক্ষমতা, মানসিকতা এবং পেশা অনুযায়ী কারুর বর্ণ নির্ধারণ করা হতো। একটা সময়ের কথা বলেছেন, এইটা করা হতো। তারপর তিনি বলছেন যে এইটা করতেন, এটা করবার জন্য সে শুরুতে দায়িত্ব ছিল দুটো অভিজ্ঞ গোষ্ঠীর উপরে, মানে কয়েকজনের মিলে এক একটা গোষ্ঠী, যাকে বলা হতো, একটা হচ্ছে মনুর গোষ্ঠী, আর একটা বলা হতো সপ্তর্ষি, তাদের বলা হতো সপ্তর্ষি। মনু, ক্ষত্রিয় এবং বৈশ্য বাছাই করতেন, তাদের এই যে বলা হলো, তাদের ব্যক্তির দৈহিক ক্ষমতা, মানসিকতা, পেশা, কে কোনটা ভালো পারবেন এইটা ভেবে। বৈশ্য এবং ক্ষত্রিয় এটা মনুর গোষ্ঠী নির্ধারণ করত, আর সপ্তর্ষিরা কারা ব্রাহ্মণ হবেন সেইটা নির্ধারণ হতো। এটা আমার কথা না, এটা আম্বেদকর বলছেন, বইয়ের উল্লেখ আমি করলাম। এবং এইটা করা হতো প্রথমে একদম শুরুতে, এটা 3টে পর্যায়ে কিন্তু ভেঙে গেছে। প্রথম পর্যায়ে মাত্র 4 বছরের জন্য এটা করা হতো। বুঝতে পারছেন, লোকজনও তখন পৃথিবীতে কতজন ছিলেন, কম লোক ছিলেন, মানে ভারতে কতগুলো লোক ছিলেন। এটা করা হতো 4 বছরের জন্য। তারপরে এইটাতে নানান জটিলতা শুরু হলে এইটাকে করলেন যে না, একটা মানুষকে তার জীবৎকালের জন্য বর্ণ নির্ধারণ হবে। একটা লোকের যোগ্যতা অনুযায়ী বর্ণ নির্ধারণ হলো, সেটা তার সারা জীবন তিনি ব্রাহ্মণ থাকবেন, ক্ষত্রিয় থাকবেন বা বৈশ্য থাকবেন। আর এর মধ্যে যারা পড়ছে না তারা হচ্ছে শূদ্র।
এই 3 গোষ্ঠীর মধ্যে যারা এলো না যোগ্যতায়, তারা শূদ্র। তারপরের পর্যায়ে কি হলো, এবং এইটা করার জন্য কি হতো, ওই যে গুরুকুল, আচার্য তার শিক্ষক ছিলেন, সে তাদের শিক্ষা দিতেন। একটা শিক্ষা শেষ হলে তার যোগ্যতা অনুযায়ী ওই গুরু বা আচার্য নির্ধারণ করতেন তার বর্ণ। এই সারা জীবন পর্যন্ত যেটা হতো এই পর্যায়কাল। তারপরে এটাতে এই সিস্টেম ভেঙে গেল। আর আম্বেদকর বলেছেন অনিবার্য ছিল এটা ভেঙে যাওয়া। কেন, সেটা তিনি বিস্তারিত তার বইয়ে লিখেছেন। তারপরের পর্যায়ে যেটা হলো, আমি অত ডিটেলসে যাচ্ছি না, তার পর্যায়ে যেটা হলো সেটা হলো এইবারে তার বাবা তার উপনয়ন করতেন, নির্ধারণ করতেন, এবং সেটা ওই বাবা করতেন, মানে পুরুষানুক্রমিক হয়ে গেল। এইভাবে এই জাত বর্ণ শুরুর ব্যবস্থাটাকে ভেঙে এটা হয়ে গেল। তাহলে আপনি বুঝতে পারছেন যে এইবারে শুরুতে একটা সময় তো অবাধ মেলামেশা ছিল। তারপরে যখন এই ভাগাভাগি হলো, দুটো পর্যায়ে ভাগাভাগি যখন হলো, তখন এই বর্ণ ওই বর্ণ এরকম হচ্ছে না, যে কোনো মানুষের মধ্যে থেকে যে কেউ এদিক ওদিক যে কোনো বর্ণে যেতেন। তাহলে মানব গোষ্ঠী শুরুতেই মিশ্রিত হয়ে গেছে, গুণ কর্মের ভিত্তিতে মিশ্রিত হয়ে গেছে। হয়ে যাওয়ার বহুকাল পরে, বহুকাল মানে 100-200 বছর পর গিয়ে তারপরে বর্ণের বাঁধনটা কড়াকড়ি করা হচ্ছে, যে সাথে ওদের বিয়ে হবে না, রক্ত যাতে মিশতে না পারে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি করা হচ্ছে। তাহলে কি আর বিশুদ্ধতা রইল? কারণ মিশে গেছে তো আগে, তারপরে এটা ভাগাভাগি করা হলো। আম্বেদকর বলছেন যে এই যে বর্ণ ভাগাভাগির আগেই মিশ্রণটা কমপ্লিট হয়ে গেছে। বর্ণ ভাগাভাগি পরবর্তীকালে এটাকে খানিকটা আটকাতে পেরেছে, কিন্তু ওই যে কারণে পার্সেন্টেজের কিছু ডিফারেন্স হবে। কিন্তু বামুনদের মধ্যে এই রক্ত নেই তা নয়, বামুনদের মধ্যে হয়তো একটা জিনের রক্ত, একটা জিন বেশি, মানে আপনি এটা হ্যাপ্লো গ্রুপ বলে, একটা হ্যাপ্লো গ্রুপের লোক বেশি আর একটা কম, কিন্তু আছে। আবার আদিবাসীদের মধ্যেও ওই বামুনদের মধ্যে যে হ্যাপ্লো গ্রুপটা বেশি, এখানে সেটা হয়তো কম, কিন্তু আছে। ফলে এই যে মূল নিবাসী আর বহিরাগত ভাগাভাগি, এইটা কিন্তু সঠিক নয়, এটা আম্বেদকর বলছেন। তারপর তিনি বলছেন যে ভারতবর্ষে বর্ণের অর্থ হলো একটি অভিন্ন অবয়বের কৃত্রিমভাবে খণ্ডীকরণ, মানে মূল এক বর্ণ তাকে কৃত্রিমভাবে ভাগ করেছে। তাহলে বোঝা গেল যে মূলটা কিন্তু এক, এটা আম্বেদকরের কথা। ভারতবর্ষের বর্ণের অর্থ হলো জনগণকে সুনির্দিষ্ট ভাগে কৃত্রিম উপায়ে ভাগ করা। এটা আম্বেদকর ভলিউমেই এটা লেখা আছে। এখানে একটা আর্য অনার্য কথাও এর মধ্যে আনা হয়। তা আম্বেদকর বলছেন যে আর্য কোনো রেস নয়, মানে এই যে খণ্ডর উল্লেখ করছি তাতে বলছেন আর্য কোনো রেস নয়, আর্য হচ্ছে একটা সংস্কৃতি। সেই সংস্কৃতির যারা মেনে চলেন, ধারক বাহক, সেই জনগোষ্ঠী হচ্ছে আর্য। একদম পরিষ্কার করে এই কথা বলেছেন। তিনি বলছেন যে এই যে দৈত্য, দানব, অসুর যেটা বলা হয়, এদের সম্পর্কে বলছেন যে এটা বলা ভুল, যে মানে একেবারে কোট আনকোটের মধ্যে বলছি আমি আপনাদের, এটা বলা ভুল যে দস্যুরা জাতিগতভাবে অনার্য। এটা বলা ভুল যে দস্যুরা জাতিগতভাবে অনার্য। দস্যুরা ভারতের আদিম জনজাতিভুক্ত কোনো
প্রাগার্য জাতি ছিল না, তারা আর্য সম্প্রদায়ের সদস্য ছিল, কিন্তু আর্য অভিধা থেকে বঞ্চিত হয়। কারণ আর্য সংস্কৃতির বিশেষ গুরুত্বপূর্ণ অংশের বিশ্বাস অথবা কৃষ্টির তারা বিরোধিতা করেছিল। দস্যুরা জাতিতে অনার্য এই ধারণা কি করে তৈরি হলো তা বোঝা দুষ্কর। একদম পরিষ্কার বলছে, সবশেষে বলার যে, আম্বেদকর বলছেন সবশেষে বলার যে শূদ্রদের জয় করার কোনো প্রয়োজনই ছিল না, কারণ তারা আর্য এই অর্থে, যে অর্থে আর্য শব্দটি ব্যবহৃত হয়, অর্থাৎ আর্য সংস্কৃতির ধারক বাহক। অন্যদিকে শূদ্ররা আর্য ছিল, অন্যদিকে সূর্যরা আর্য ছিল। জীবনের ক্ষেত্রে আর্য কৃষ্টিতে আস্থাশীল ছিল। এটা আম্বেদকর রচনা সম্ভারের 7ম খণ্ডের পৃষ্ঠা 274। তাহলে এই যে কথাগুলো আমরা এখানে আম্বেদকরের লেখা থেকে জানলাম, তাতে মূল নিবাসী বহিরাগত বিভক্ত করা যায়? যায় না। কারণ আম্বেদকর বলছেন এটা সব এক জায়গা, সেইটা কৃত্রিমভাবে ভাগ করে বিভিন্ন বর্ণে ভাগ করা হয়েছে। ফলে আমরা বহিরাগত, ব্রাহ্মণ, আমরা ভূমিপুত্র, ব্রাহ্মণরা বহিরাগত, ক্ষত্রিয়রা বহিরাগত, এরকম নয়। কারণ ওই ব্রাহ্মণদের মধ্যেও শূদ্রদের রক্ত আছে, আদিবাসীদের রক্ত আছে, অনেকের দেহে 50টা লোকের মধ্যে 30 জনের মধ্যে এই রক্ত প্রবাহিত হয়েছে। আবার আদিবাসীদের মধ্যে 100টা লোকের মধ্যে 30টে মানুষের শরীরে রক্ত প্রবাহিত হচ্ছে, ওদেরই জিন। এইটা হচ্ছে বিষয়। এখন যে কথাটা বলা হয় যে ভারতে আর্যরা এসেছিল ওই যে ইউরেশিয়া অঞ্চল থেকে এসেছিল যারা, ইত্যাদি ইত্যাদি যে কথাটা এখন বলছেন, আসলে এই ইউরেশিয়া যে এলাকাটা, এইটা বলছে রাশিয়া, তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, উজবেকিস্তান, আফগানিস্তান, এরকম ওই অংশের কিছু দেশ নিয়ে বলা হচ্ছে যে এইটা হলো ইউরেশিয়া। এবং এই যে ইউরেশিয়ার যে লোকজন, এই ইউরেশিয়ার লোকজন ভারতে এসেছেন মানে 1-2 করে এসেছেন না, একটা ওয়েভ, একটা প্রবাহ, একটা ঢেউ ওই এলাকা থেকেও এসেছিল। আসলে জিন তত্ত্ব বলছে যে ভারতবর্ষে এই যে মানুষ, এই মানুষের সৃষ্টি, এই মানুষের সৃষ্টি হলো আফ্রিকায়। প্রথম সৃষ্টি হোমো সেপিয়ান্স যাদের বলছে, আধুনিক মানুষ। এর আগে আরও 2-3টে প্রজাতি, 2-3টে ধাপ পার হয়ে এসছে, মানে একটা 1,00,000 বছর আগের ঘটনা, সেগুলোও এখানে লিখেছে, তাদের নামও এখানে লিখেছে। তো ওই হাইডেলবার্গ, ওই টেনিসোয়ান, এদের আগের প্রজাতি। তারপরে সেটা আরও মডিফাই হয়ে যখন হলো হোমো সেপিয়ান্স, মানে আধুনিক মানুষ। এই আধুনিক মানুষ যারা আমরা, আমাদের পূর্বপুরুষ, মানে একেবারে সেই পূর্বপুরুষ, তাদের বাড়ি, তারা জন্মেছিল আফ্রিকায়। আফ্রিকায় এই যে আধুনিক মানুষ, তাদের যখন লোকসংখ্যা বেড়েছে, নানা প্রাকৃতিক কারণে, খাবার অভাব বা প্রাকৃতিক শীত, বর্ষা, গরম ইত্যাদি কারণে মানুষ যখন ওখানে আর টিকতে পারছিলেন না, একটা অংশ তারা ওখান থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছেন। তো এই যে ওখান থেকে বেরোলেন, ওখান থেকে বেরিয়ে ওই মানুষেরা আমাদের ভারতবর্ষে প্রবেশ করেছে। প্রথম যে গোষ্ঠী, প্রথম যে ওয়েভ, ঢেউ ভারতবর্ষে ঢুকলো, সেটা আজ থেকে বিজ্ঞানীরা বলছেন আনুমানিক 65,000 বছর আগে। আফ্রিকা থেকে বেরিয়েছিল কিন্তু 70,000 বছর আগে।
সেখান থেকে একটু একটু করে বেরোতে বেরোতে এগোতে 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 যখন ভারতে পৌঁছেছে 5,000 বছর লেগে গেছে। মানে আমাদের আজকে হচ্ছে 2025, মানে 2000 সাল অতিক্রম করেছি সাল গোনা শুরু থেকে, আর ওইখান থেকে ভারতে পৌঁছাতে 5,000 বছর লেগে গেছিল। তাহলে আমাদের ভারতে প্রথম আধুনিক মানুষ, কথাটা মনে রাখবেন, আধুনিক মানুষ, ডেনিস ওয়ার্নার নয়, বা তার আগের ওই যে আরও যে জনগোষ্ঠীগুলো ছিল তারা নয়, আধুনিক মানুষ এসেছে 65,000 বছর আগে। এই প্রথম ঢেউ ভারতবর্ষে এলেন। এবার এইসব মানুষ সবাই এসেছে না, ওখান থেকে বেরিয়ে গিয়ে এই যে দক্ষিণ পশ্চিম এশিয়া, আরব ভূখণ্ড, যেটা এই আরব ভূখণ্ডেই প্রথম বেরিয়ে এসে ওইসব এলাকায় তারা বাস করেছেন। আবার সেখানে যখন সমস্যা হচ্ছে, নতুন নতুন জায়গায় গেছেন, শিকারী ছিলেন মানুষ, তারা শিকারের যখন অভাব হচ্ছে আরও দূরে ছড়িয়ে পড়েছেন, তারপরে আরও দূরে ছড়িয়ে পড়েছেন, এরকম করতে করতে তারা ভারতে পৌঁছেছেন। তাহলে সেই জায়গায়ও কিছু মানুষ থেকে গেছেন। ফলে এই যে ইরাক, ইরান ইত্যাদি ইত্যাদি যে আরব ভূখণ্ড, এখানে মানুষ থেকে গেছেন। তো এখানে প্রথম যে ঢেউ সেটা এলো 65,000 বছর আগে। এবারে দ্বিতীয় আরেকটা ঢেউ, তারা আসে ওই ইরান অঞ্চল থেকে। তারা এখন থেকে 12,000 বছর আগে আসেন। কত বছর? 12,000 বছর আগে তারাই এসে ওই যে সিন্ধু নদীর তীরে তারা ওইখানে এসে বসবাস শুরু করেন। হয়তো আগে থাকতেও কিছু ছিলেন সে এলাকায়, ওই আগে যারা এসেছিলেন তারও হয়তো কিছু ছিলেন, কিন্তু একটা বড় ঢেউ ওই এলাকায় এলেন। এসে তারাই ওই হরপ্পা মহেঞ্জোদারো ওই যে সভ্যতা গড়ে তোলেন। ওই যে দ্বিতীয় ঢেউ যেটা এলো তারাই গড়ে তোলেন। দ্বিতীয় ঢেউ হয়ে গেল। এরপরে তৃতীয় আরেকটা ঢেউ আসে, মানে ওখান থেকে অনেক মানুষ চলে গেছেন উত্তর পূর্বে, ওই যে চীন, মঙ্গোলিয়া ইত্যাদি করতে করতে ওদিকে চলে গেছেন, জাপান, কোরিয়া। তো এই দিকে যারা গেছিল তার একটা অংশ আবার 6,000 থেকে 7,000 বছর আগে তারা এই লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম এই দিক দিয়ে আমাদের ভারতবর্ষে ঢোকে। সেটা কত বছর আগে? সেটা 6,000 থেকে 7,000 বছর আগে। তাহলে এই হচ্ছে তৃতীয় ঢেউ। 12,000 বছর পরে দ্বিতীয়, 65,000 বছর আগে প্রথম, আর 6,000-7,000 বছর আগে তৃতীয় ঢেউ। সেটা আসে এই দিক দিয়ে। বাকি দুটো এসেছে ভারতের উত্তর পশ্চিম দিক দিয়ে, আর এটা এলো ভারতের উত্তর পূর্ব অঞ্চল দিয়ে। মজার কথা হলো, আমরা যাদের এখানকার আদিবাসী বলি, আমাদের দেশের আদিবাসী যারা, বৈজ্ঞানিকরা বলছেন যে এরা হলো এই ছোটনাগপুর ইত্যাদি ইত্যাদি, এই আদিবাসীরা হলো 6,000 বছর আগে এই পূব দিক দিয়ে, উত্তর পূর্ব দিক দিয়ে যারা এসেছেন, এরা হচ্ছে তাদের উত্তরপুরুষ। তখন তারা মাত্র 6,000-7,000 বছর আগে এসেছেন। আদিবাসীরা আমার পরে রাগ করবেন না, আমি বলছি যে বৈজ্ঞানিকরা যেটা বলছেন। তাহলে তৃতীয় ঢেউ হয়ে গেল। এবং এরা এই যে আপনাদের মনে আছে কিনা, পুরনো লোক কড়া, বুড়ি, গন্ডা, এই যারা গুনতেন, এই কড়া, বুড়ি, গন্ডা, কিন্তু এই দিককার যে আদিবাসীরা এলেন, এটা তারা এই তাদের সংস্কৃতি, তারা এটা বয়ে নিয়ে এসেছিলেন। ওই যে জলা জমিতে 8-10 হাত ধান চাষ হয়, এগুলো কিন্তু ওই আদিবাসীরা পূব দিক দিয়ে যারা এসেছিলেন তারাই কিন্তু এই প্রযুক্তি নিয়ে তারা ঢুকেছিলেন। ওই বীজ ইত্যাদি ইত্যাদি কী করে চাষ করতে হবে, এগুলো বলছেন আমাদের বৈজ্ঞানিকরা। এইবার চতুর্থ আর একটা ঢেউ, মানে জনগোষ্ঠী আবার একটা ঢেউয়ের মতো আরেকটা আসে, মানে প্রচুর পরিমাণে আর একটা সময় আবার জনগোষ্ঠী আসে। সেইটাও আসে কিন্তু এই উত্তর পশ্চিম দিক দিয়ে। এইটা আসে ওই ইউরেশিয়া অঞ্চল থেকে, মানে রাশিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, ওই এলাকা থেকে। এদের বলছে ওই এলাকাটাকে বলে ইউরেশিয়া। ওরা এদেশে আসে, আসা শুরু হয় প্রথম আজ থেকে 3,900 বছর আগে। আর 900 বছর ধরে তারা আসে এক একটা দলে দলে, মানে এক একটা গ্রুপে গ্রুপে তারা আসেন।
কত বছর ধরে? 900 বছর ধরে। আগের আগমনগুলোও কিন্তু সবাই একসাথে এসেছে 71 সালের মুক্তিযুদ্ধের মতো 2-3 দিনের মধ্যে, তা কিন্তু নয়। তারাও 1000, 1500, 2000 বছর ধরে ওরকম এক একটা গ্রুপে গ্রুপে এসেছেন। তো এরাই 900 বছর ধরে আসে। এরাই হচ্ছে, এদের বলছে ইউরেশিয়ান। এদেরই বলা হচ্ছে, এই মল্লিবাটি যারা বলে যে এদের বলা হচ্ছে আর্য। এইবারে এই যে আমাদের যে জিন, এটাতে বলছে ওই যে হ্যাপ্লো গ্রুপ যেটা বলছে, ওই হ্যাপ্লো গ্রুপটা হলো ওদের আর নানান রকমের ভাগ আছে। এতে বলেছে কতগুলো, মানে আর আছে, এইচ আছে, জে আছে, এল আছে, এই সমস্তগুলো আছে, মানে এক একটা জনগোষ্ঠীকে আইডেন্টিফাই করার জন্যে। এই প্রাকৃতিক কারণে সময়ের সাথে সাথে কিছু পরিবর্তন মানুষের জিনের মধ্যে হয়েছে, সেইগুলোকে কিছু কিছু ভাগে ভাগ করেছে। মানে এটাতে বোঝা যায় যে সর্বশেষ তারা কোন গ্রুপের মধ্যে ছিল, কিন্তু আদিতে কিন্তু এক, আদিতে এক। তারপরের একটা পর্যায়ে যখন কিছু কিছু ডিফারেন্স হয়েছে, সেগুলো আবার এরকম বিভিন্ন ভাগে ভাগ করেছে। তো এই যে লোকগুলো এলো, এরা হচ্ছে আর হ্যাপ্লো গ্রুপের লোক, মানে ওয়াই ক্রোমোজোম। মানুষের ওয়াই ক্রোমোজোম হচ্ছে পুরুষের, তারা যেটা পিতৃক্রম, আরেকটা হচ্ছে মাতৃক্রম, মায়ের যে মাইকন্ড্রিয়া। তো ভারতবর্ষের কিন্তু এই গবেষণা বলছে 90% লোকের মাতৃক্রম কিন্তু ওই 65,000 বছর আগে আসা মানুষের মাতৃক্রম, জিন, মায়ের দিকটা। কারণ এই যে বিভিন্ন সময় যারা পরবর্তীকালে এসেছে, তার মধ্যে মহিলা কম ছিল। মানে যেটা হয়েছে, অনেকে আগে আমরা বললাম যুদ্ধ বিগ্রহ করার জন্যে, আম্বেদকর নিজেও খারিজ করে দিয়েছে এবং ডিএনএ টেস্টও খারিজ করে দিয়েছে যে ওই যুদ্ধ বিগ্রহের ব্যাপারটা বেঠিক। ওই ধারণাটা ঠিক ছিল না যে যুদ্ধ করার জন্যে ওই হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা শেষ হয়ে গেছে, এরকম নয়। মানুষ ধীরে ধীরে এসেছে, যখনই এসেছে তখন কিছু কিছু সংঘর্ষ হয়, সে তো অন্য প্রশ্ন, কিন্তু বড় রকমের কোনো ওইরকম যুদ্ধ করে জয় করার ব্যাপারটা ঘটেনি। ফলে কি হয়, আমার বাড়িতে আমার সংসারে যখন সমস্যা হয়, তখন ওই কেরলে যারা বেড়াতে যায়, কেরলে যারা কাজ করতে যায়, মহিলারা বেশি যায় না, যায় পুরুষরাই যায়। কেন? মেয়েদের পক্ষে সমস্যা। ফলে যুদ্ধ করতে না গেলেও নতুন জায়গার খোঁজখবর নিতে গেলে, নতুন এলাকায় যখন মানুষ অ্যাডভেঞ্চার করে, নতুন দিকে যখন মানুষ যাওয়ার চেষ্টা করে, যেখানে অসুবিধা হচ্ছে একটা নতুন এলাকায় যাওয়া যাক, তখন প্রথমে পুরুষরাই যায় যে দেখে আসি। তারপরে হয়তো দেখে আর কেউ এলেন, কেউ আসতে পারলেন না, কারণ তখন তার সব যোগাযোগ এরকম ছিল না। এইভাবেই যুদ্ধ না হলেও এইভাবেই কিন্তু বেশিরভাগ পুরুষরা এসেছেন। সেই জন্য 90% মাতৃক্রমও কিন্তু 65,000 বছর আগে। ফলে অন্যান্য যারাই যেদিক দিয়ে আসুন, 12,000 বছর আগের প্রবাহ হোক, 6,000, 7,000 বছর আগের প্রবাহ হোক, আর 3,900 থেকে 3,000 বছর আগের প্রবাহ হোক, মানে ইউরেশিয়া থেকে যারা এসেছে, তারা বেশিরভাগ পুরুষ এসেছে এবং এখানকার মেয়েদের সাথে মিশেছে, তাদের সন্তান সন্ততি আমরা। ফলে ধরুন যদি এরকম হয়, আমার বাবা যদি বাইরে থেকে আসে, মা যদি এখানকার হয়, তাহলে আমাকে বহিরাগত কি করে বলবেন? বলা যায়? মানে বাবা আলাদা হলো, মা তো এক। ফলে এই যে কথাগুলো বলছেন, এগুলো কিন্তু একদমই ঠিক না। তো ওই যে আর যাদের ওয়াই ক্রোমোজোম RA1A, এইটা দেখা যাচ্ছে যে একেবারে তামিলনাড়ুর আদিবাসীদের মধ্যেও ওই RA1A আছে। মানে ওই যে পরে ইউরেশিয়া থেকে যারা এসেছিলেন, তাদের জিন তারাও বহন করছে। তার মানে এদের উত্তরপুরুষ ওই আদিবাসীদের মধ্যেও আছে। সেইটা একটা হিসেব বলেছেন যে আপনি যত উত্তর পশ্চিমের দিকে যাবেন, যত উত্তর পশ্চিমের দিকে যাবেন, তত ওই আর ক্রোমোজোম, আর হ্যাপ্লো গ্রুপ, মানে ইউরেশিয়ার হ্যাপ্লো গ্রুপ ওই জনগোষ্ঠীর মধ্যে বেশি। আর যত ভারতের অন্যান্য অঞ্চল যাবেন, তত ওইটা কম। মানে ওরা তো পরে এসেছে, এসে মূলত কাছাকাছি এলাকাতেই
থেকে গেছেন, কিন্তু তারা যে বিশুদ্ধ তা কিন্তু নয়, কারণ সেখানে আগের লোকও থেকে গেছে বা এদিক থেকেও লোকজন গেছে, এই মিশ্রণটা ঘটেছে। সেইটা বলছেন যে উত্তর ভারতের ব্রাহ্মণ, উত্তর পশ্চিম ভারতের ব্রাহ্মণ এবং রাজপুত, এই যে উচ্চবর্ণ যাদের বলছেন, তাদের মধ্যে সর্বোচ্চ 60% ওই ইউরেশিয়ার ব্লাড আছে, আর 40%, মানে 100 জনের মধ্যে 100 জন ব্রাহ্মণ হলে বা রাজপুত হলে তার মধ্যে 40 জন। একটা লোকের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ক্রোমোজোম থাকে না, বোঝা গেল? তা 48 জন হচ্ছে এই যে আদিবাসী তফসিলি দক্ষিণ ভারতীয় ওই আগের যারা, তাদের ক্রোমোজোম, ফলে এই মিশ্রণ হয়েছে। আবার যদি দক্ষিণে গেলে ওইটা কম, ওই দিকটা বেশি। স্থানগতভাবে বর্ণের কারণে কিছু হেরফের হয়েছে, শর্করা হারে হেরফের হয়েছে, কিন্তু বিশুদ্ধ বলে কিছু নেই। ব্রাহ্মণরাও বিশুদ্ধ নয়, তফসিলিরাও বিশুদ্ধ নয়, আদিবাসীরাও বিশুদ্ধ নয়। সেই জন্যে মূল নিবাসী বলে কিছু হয় না, এবং মূল নিবাসীর সাথে বহিরাগত সংঘাত বলে যা বলা হচ্ছে সেটাও হয় না। বরং এক্ষেত্রে আমাদের জোর দিতে হবে, আম্বেদকর যেটা বলেছিলেন, যারা বর্ণ বৈষম্যবাদে বিশ্বাস করে, তার রক্ত কোথাকার, জিন কোথাকার, কোন বংশের লোক, এই সব হিসেব করে কোনো লাভ নেই। তা যদি করতে হয় তাহলে তো শান্তনীকে বলতে হয় আজকে দলিতদের মিত্র, অসীম সরকারকে বলতে হয় দলিতদের মিত্র, যেহেতু তারা ফলে এই রক্তের উপরে জোর দেওয়ার কোনো দরকার নেই। দরকার হলো কারা ব্রাহ্মণ্যবাদ, বৈষম্যবাদ, উঁচু নিচু ভেদাভেদ, তাতে কারা, কোন গোষ্ঠী, আমি মোটার আগে বলছি, কোন গোষ্ঠী তার পক্ষে, কোন গোষ্ঠী বিপক্ষে, এটা হচ্ছে গোষ্ঠীগত ব্যাপার। কিন্তু এইখানেই থেমে থাকলে হবে না। আবারও ওই গোষ্ঠীর মধ্যে যদি মিত্র পাওয়া যায়, ভালো মানুষ পাওয়া যায়, যারা এই বর্ণ বৈষম্যবাদে বিশ্বাস করে না, হিন্দু মুসলমান বিভক্তিকরণে বিশ্বাস করে না, তারাও আমাদের মিত্র। ফলে এই সবার সাথে যারা সমতার পক্ষে, সৌভ্রাতৃত্বের পক্ষে, এই যে সব মানুষ যারা বিভেদের বিরুদ্ধে, তারা একটা গ্রুপ, তাদের ঐক্যবদ্ধ হতে হবে, এবং যারা বিভেদের পক্ষে, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। ফলে আমি যারা মূলনিবাসী তত্ত্বের কথা যারা বলছেন, আমি আশা করব তারা তাদের এই তত্ত্বের ব্যাপারটা একটু পড়াশোনা করে আপনারা একটা সিদ্ধান্ত নিন। এটা ভুল সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, এবং এইটাতে যে দলিতদের ভালোর কথা আপনারা বলছেন, আখেরে কিন্তু দলিতদের ক্ষতি করা হয়ে যাবে। আপনাদের সবাইকে নমস্কার, ধন্যবাদ।